বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় বিষয় এম্পাওয়ারিং উইমেন ফার্মার্স, কাল্টিভেটিং লিডারশিপ। কৃষিক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে আজকের এই বিশেষ আলোচনার প্রথম পর্ব। এই পর্বে আমাদের বক্তা হিসেবে থাকছেন অতিথি ডক্টর অনুলীনা মান্না। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টির নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই।
বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও এক নতুন পর্বে সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা কথা বলবো উইমেন এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচারাল ফিল্ড নিয়ে। আজকের বিষয় বন্ধু শুনবেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় এম্পাওয়ারিং উইমেন ফার্মার্স ইকোনমিক বেনিফিটস, অর্থাৎ নারী কৃষকদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সুবিধা। আজকের বিশেষ অতিথি ডক্টর অনুলীনা মান্না এবং তাদের সমানাধিকার কৃষিক্ষেত্রে। তো প্রথমেই অনুলীনা ম্যাডাম আজ আমাদের গেস্ট হিসেবে রয়েছেন আমাদের কাছে। নমস্কার। প্রথমবার আপনি আসেননি, বেশ কয়েকবার আপনি এখানে এসেছেন, তাই আর নতুন করে জিজ্ঞেস করছি না যে এসে কেমন লাগছে। না, সরাসরি প্রবেশ করছি প্রশ্নে, যে নারী ক্ষমতায়ন, যে কথাটা আমি বারবার শুরুতে বললাম, এই নারী ক্ষমতায়ন বিষয়টি কি? নারী ক্ষমতায়ন যদি বলতে হয়, এই ব্যাপারটা আমরা যদি ভালোভাবে ব্যাখ্যা করি, এখনো ভারতবর্ষের
পুরোটা যে সামাজিক বা আর্থসামাজিক ব্যবস্থা বলতে যাই, তাহলে সেটা কিন্তু বহু মূল্যে পুরুষ শাসিত। তো সেক্ষেত্রে নারীরা কিন্তু ক্ষমতা তাদের দিতে হবে না, তারা প্রথম থেকেই বিভিন্ন কাজে ঘরেও বাইরে লিপ্ত, কিন্তু যেটা হচ্ছে তাদের সেই পরিমাণ রেকগনিশন বা পরিচিতি তারা পাচ্ছে না। এবং যতটাই তারা শ্রম প্রদান করুক না কেন, আয়ের ক্ষেত্রে সেটা অবৈতনিক। এক্ষেত্রে নারী ক্ষমতায়নটা খুব জরুরি। এক্ষেত্রেই নারী ক্ষমতায়নের ব্যাপারটা আসে, কারণ শ্রম যখন আমরা কার্যক্ষেত্রে বলুন বা যে কোনো অফিসিয়াল কাজ যেগুলো আমরা করি, সেক্ষেত্রে যখন আমরা শ্রম প্রদান করি তার বিনিময়ে একটা মূল্য ধার্য করা হয়, যেটা আমাদের যদি ভারতবর্ষের 90% মহিলাদের ক্ষেত্রে দেখা হয়, ঘর বা বাইরে তারা যে পরিশ্রম বা যে আনুগত্য নিয়ে বা যাদের যে শৈল্পিক ব্যাপার নিয়ে তারা কাজ করে, তার কিন্তু প্রকৃত মূল্য ধার্য করা হয় না, সেটা বাড়ির থেকেই শুরু হয়। তো সেক্ষেত্রে এক্ষেত্রে মানে যে নারী ক্ষমতায়ন বা তাদের যে সমান অধিকারের কথা, সেটা এই মুহূর্তে যদি না বলা হয়, তাহলে এটা ভবিষ্যতে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। এবং উন্নয়নের পক্ষে এটা কিন্তু একটা বাধার, কারণ এখন যে উন্নয়নটা আমাদের হচ্ছে সেটা একমুখী আয়ের জন্য হচ্ছে। মানে বাড়িতে এমন একটা ধারণা রয়েছে, গ্রামীণ পরিবেশে বিশেষ করে, শহরতলি বা শহরের ক্ষেত্রে কিছুটা হলেও, বিশেষ করে মেট্রো শহরগুলোতে মানে কলকাতা, দিল্লি, এগুলোতে বেশ বহুল অংশে মহিলারা বাড়ি এবং বাইরে সমানভাবে তাদের সামলাচ্ছে এবং সেটা বেতন অন্তর্ভুক্ত। কিন্তু যেটা আমাদের গ্রামীণ বাংলা, যেটা আমাদের প্রধানত 90% বা 80% আমি বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু নারীদের এই ক্ষমতায়নের বিষয়টি একদমই মাথায় রাখা হচ্ছে না। কিন্তু যদি বিশেষ করে কৃষিক্ষেত্রে দেখা হয়, নারীদের কিন্তু ভূমিকা অনেক, কিন্তু অবৈতনিক। তো সেই ক্ষেত্রেই মানে আমরা কৃষিক্ষেত্রে বা এগ্রিকালচার সেক্টরে যে নারী ক্ষমতায়নের কথা বলছি, সেটা কিন্তু এই মুহূর্তে খুবই উল্লেখযোগ্য। এমনকি আমরা কথার পরিপ্রেক্ষিতে কারোর সাথে দেখা হলো, বাবা কি করেন না, বাবা চাষের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বাবা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের চাষ আছে ফ্যামিলিতে, মানে বিভিন্ন জেনারেশন, মানে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে আমরা গর্বিত চাষি। কিন্তু সেই চাষে যে আমার বাড়ির মহিলাদের কতটা অবদান আছে, সেটা কিন্তু আমরা কখনোই উল্লেখ করি না। এবং যদি আপনি একটু খবর রাখেন, মানে আমরা যদি একটু খোঁজ খবর নিই, তাহলে দেখা যাবে যে শিক্ষাগতভাবে বেশ কিছু মান উন্নত হওয়ার জন্য যে বংশ পরম্পরায় চাষের জমিগুলো আমরা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বাড়ির যে পুরুষেরা তারা কিন্তু শহরতলিতে বেরিয়ে যাচ্ছে কাজের সন্ধানে, এবং পুরো জিনিসটাই কিন্তু সামলাচ্ছেন বাইরের মহিলারা। তারা কিন্তু বাইরে যাচ্ছেন না এবং পুরো জিনিসটাই বাড়ির মহিলারা সামলাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু বেতন বহির্ভূত এবং তারা এটা অবসর সময়ের কাজ হিসেবে বেছে নিচ্ছে, যেটার ক্ষেত্রে কিন্তু যদি আপনি ভাবেন এটা তো আমার পারিবারিক ব্যাপার, এখানে মহিলা ক্ষমতায়নের ব্যাপারটা আমার, এই যে পুরুষতান্ত্রিক একটা ধারণা যে এটা পারিবারিক ব্যাপার, এটা কিন্তু পারিবারিক নয়, এটা কিন্তু আর্থসামাজিক একটা বড় ব্যাপার। যদি আমরা নিজের চয়েসের উপরও ডিপেন্ড করে না, এটা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা। আপনি যদি দেখেন একটা পরিবারের একজন বাইরে গিয়ে কাজ করছে, আরেকজন ঘরে বিনা পারিশ্রমিকে কাজ করছে, তাহলে কিন্তু অর্থের আয় একমুখী। কিন্তু ওটাই যদি তো আপনি ওদের যদি ক্ষমতায়ন দেন বা তাদের যদি সমান অধিকারের কথা মর্যাদা দেন এবং সেটা যদি পারিশ্রমিক হয়, একটা পরিবারে কিন্তু দিক দিয়ে আপনার আয় হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আর্থসামাজিক উন্নতি হবেই এবং সেটার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও বর্তাবে। তো সেক্ষেত্রে কিন্তু নারী ক্ষমতায়নের ব্যাপারটা খুবই উল্লেখযোগ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে তো খুবই উল্লেখযোগ্য। মানে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি থেকে, মানে আমরা উন্নয়ন করছি এমন কান্ট্রি থেকে উন্নত দিকে এগোচ্ছি যখন, তখন এখানে একদম প্রাথমিক স্তরে, যেটাকে গ্রাস রুট লেভেল বলে, একদম প্রাথমিক স্তরে যদি আমরা এই দিকগুলোকে নিয়ে এখন না তুলে ধরি, তাহলে কিন্তু আরো কিছুদিন আমাদের বেশি সময় লেগে যাবে
এগোতে গেলে, মানে আমরা যত এগোচ্ছি আমরা তো কাছাকাছি পৌঁছচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, আমরা বিশ্বের বহু উন্নত দেশের কাছাকাছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা পিছনেই থাকবো। একদমই তাই। আচ্ছা, এই যে নারী গোষ্ঠীর কথা, নারীর ক্ষমতায়নের কথা বলতে বলতে আমরা চলে এলাম নারী গোষ্ঠী। সেই গোষ্ঠীর ধরুন একজন লিডার বা কেউ তাকে হয়তো কি বলবো আইডল হিসেবে কেউ দেখছে, অনুপ্রেরণা হিসেবে দেখছে, তাকে কতখানি ক্ষমতাবান বা কতখানি শক্তিশালী তার নিজের হওয়া উচিত যে বাকি জনদের তিনি তার নিজের দেখানোর পথে নিয়ে এই চলবেন? মুহূর্তে এটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন। কারণ কি, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে যেটা প্রধানত দেখা যায় সেটা হচ্ছে ভেতরের কিছু বাধা। আমাদের আর্থসামাজিক অবস্থায় যেভাবে নারীদের ছোটবেলা থেকে বড় করে তোলা হয়, তাদের কিছু কিছু তাদের এই বড় হওয়ার পথে কিছু কিছু জিনিস তাদের মনের মধ্যে ঢুকিয়েই দেওয়া হয় যে তোমার এইটাই গণ্ডি, ঠিক আছে? সেটা কিন্তু নারী ক্ষমতায়নের ব্যাপারে খুব বড় বাধা। যতক্ষণ না নারী নিজে বুঝতে পারছে যে এটা একজন পুরুষ এবং একজন নারীর পক্ষে একই সমান, ততক্ষণ যতক্ষণ না নিজের সেই আত্মসচেতনতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নারী সচেতনতার ক্ষেত্রে বা নারী আমাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সেটা কিন্তু বড় বাধা। এবং সেক্ষেত্রে প্রথমে স্বমূল্যায়নের দরকার, নারী মূল্যায়ন করা দরকার যে আমার একটা অধিকার আছে, এটা আমার গণ্ডি নয়, এর বাইরেও আমার অনেক বড় জগৎ আছে, এবং আমি যেটা করছি সেটা পরিবারের ক্ষেত্রে নয়, সেটা সামাজিকভাবেও আমি দিতে পারি, সমাজকে দিতে পারি। তারপরে তার অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার। অধিকার মানে আমার আত্মসচেতনতা থাকলে তো শুরু হবে না। আমি জানি, আমি সচেতন যে আমি এভাবে আমার কাজ করছি বা আমার সেই জাগরণ হয়েছে, কিন্তু সামাজিক আমার কতটা অধিকার রয়েছে সেটা সম্বন্ধে যদি আমি না জানি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ক্ষমতায়ন আমি দিতে পারি, কিন্তু তার সদ্ব্যবহার হবে না। তো সেক্ষেত্রে নারীর ওই আত্মসচেতনতার সঙ্গে অধিকার বোধ এবং সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলোকে নারীর যোগ্য করে তোলা, মানে সামাজিক তরফ থেকে আমাদেরও কিছু ভূমিকা রয়েছে, এবং তাকে সেটা ছোটবেলা থেকেই বোঝানো যে এই যে সমাজের এই যে নিয়ম কানুনগুলো, এগুলো তোমার ক্ষেত্রে এবং তোমার সমবয়সী একটি পুরুষের ক্ষেত্রে সমান, যেটা শুনে শুনে সে বড় হবে। এবং তার যে পরিবারের নারীদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আমার তো এটা পরিবার নয় বা আমার এটা জায়গা নয়, আমাকে অন্য জায়গায় গিয়ে সেখানে থাকতে হবে, তো আমার অধিকার বোধের এখানে কোনো জায়গা নেই। এই ব্যাপারটা কিন্তু নয়, এটা ছোট থেকেই তৈরি করা হয়। হ্যাঁ, তৈরি করা হয় বলতে, যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, সেক্ষেত্রে এটা মানে এটা আমাদের হয়ে আসছে, হ্যাঁ, পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে, এটা বহু প্রাচীনকাল থেকে এটা ধারণা। কিন্তু আরও প্রাচীনকালে গেলে আমরা দেখব আমাদের যেগুলো মানে প্রজ্ঞা পারমিতা বা এদের কথা যদি আমরা ভাবি, এরা কিন্তু স্বতন্ত্র এবং তাদের নারী সচেতনতা বা অধিকার বোধ সম্বন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহাল। আর তাছাড়াও নিজস্ব জীবনধারার জন্য যে ঘর বাইর দুটোই সে মানে নিজের ইচ্ছেই পরিচালনা করতে পারে, এই বোধটুকু তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। এটা যদি জাগিয়ে না তোলা যায়, যে সে যদি ভেবেই নেয় যে বাড়িতেই আমার শুধু স্বাধীনতা রয়েছে, বাড়ির বাইরে ওটা বাড়ির যে পুরুষ তাদের ওটা স্বাধীনতার জায়গা, তাহলে কিন্তু সেটা বললে হবে না। সেই বোধটাও তার মধ্যে জাগরিত হতে হবে। আর সর্বশেষ যেটা আমি বলবো, নিজস্ব ক্ষমতার প্রভাবকে আমি একটা সামাজিক জীব, আমি পরিবারের জীব নই, কিন্তু আমি একটা সামাজিক জীব। আমার জন্য একটা পুরো সমাজের বেশ কিছু জিনিস ত্বরান্বিত হতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু, এই বোধটাকে কিন্তু, যেটা আমাদের বলবো দেশাত্মবোধ বা সমাজ সচেতনতা বোধ, এটা কিন্তু নারীরা কিন্তু অবচেতন মনে অনেক কিছুই করে, যেটা সমাজের পক্ষে যেটা হচ্ছে যে আমরা ধনাত্মকভাবে ব্যবহার করতে পারি, মানে যেটা সমাজের উপকারী করে, কিন্তু সেটা কিন্তু ওদের বোধ থাকে না যে আমি সমাজের জন্য করছি। সেটা পরিবারের বোধ থেকেই তারা করে থাকেন। যেমন ধরুন, আমি কৃষিক্ষেত্রেই আমি বলছি যে এই যে আচ্ছা ধানের জমি আছে, পাশে একটু আমরা উদ্যান কিছু বিদ্যার প্রয়োগ করে নিচ্ছি, এই ছোটোখাটো মশলাপাতি, মানে ধরুন হলুদ, আদা চাষ, আদা চাষ, এগুলো যে করছে নারীরা নিজেদের পরিবারের জন্য করে, কিন্তু এটা কিন্তু সামাজিকভাবে তারা করে না। এতে কিন্তু জমি ব্যবহারের সঙ্গে সঙ্গে সামাজিক ওই যে গ্রামীণ যে পরিস্থিতি, পাশাপাশি আরও দুজন প্রভাবিত হবে, এটা কিন্তু সামাজিক উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশেরও উন্নয়ন। মানে জমি যেগুলো পড়েছিল
অবাঞ্ছিত হিসেবে সেগুলোর প্রয়োগ এরা কিন্তু নারীরাই করে, একদম, কিন্তু একদম। ক্ষমতায়নের বাইরে থেকে। বাইরে থেকে। হুম। আচ্ছা, মহিলা নেতৃত্বের বিকাশের মার্গদর্শনের কি ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে? হ্যাঁ, মার্গদর্শন তো করতেই হবে, কারণ যেসব আন্তর্বাধার কথা আমি বললাম, মহিলাদের নিজস্ব বাধা, তাছাড়াও কিছু সামাজিক বাধা তো রয়েছে। যেমন এখনও আমরা নারী পুরুষের সমান অধিকার জমির ক্ষেত্রে, ল্যান্ড অ্যাকুইজিশন যেটা বলে, যে আমার জমি একটা মালিকানা যেটা সত্ত্ব, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো হচ্ছে যে সেখানে সমানভাবে ভাগ করে দিতে পারি না। তো সেক্ষেত্রে সেই রকম কিছু নিয়মকানুন প্রচলন করা, এরকম কিন্তু দক্ষিণ ভারতে এখন প্রচুর হচ্ছে। দক্ষিণ ভারতে হচ্ছে, এবং হচ্ছে যে বেশ কিছু মানে অর্গানাইজেশন এসব ব্যাপারে এগিয়েও এসছে। ঠিক আছে, তাছাড়াও যে সম্পদের ব্যবহারের যে আনুষঙ্গিক ব্যবহারের যে প্রচলন আছে, যেটা পুরুষদের মধ্যে মানে বাজার দর বা এগুলো নিয়ে আলোচনা বা কিভাবে কি করব তার জন্য যে পরিকল্পনা, এগুলোর যে বোধ আছে, সেগুলো কিন্তু নারীদের দেওয়া হয় না। এই বোধগুলো তাদের মধ্যে সম্প্রসারিত করতে হবে। এই সম্প্রসারণের মাধ্যমে তারা কিন্তু কোনো জিনিস যেটা ঘরোয়াভাবে করছে, তারা সেটা বাজার মূল্যের দরে সেটা কিন্তু করতে পারে, করতে শুরু করবে। সেই বোধ না থাকলে তো করতে শুরু করবে না। এবং এটা আমাদেরই দায়িত্ব, মানে এটা সমাজেরই দায়িত্ব। আমি আমার বলতে আমার আপনার নয়, এটা যখন একটা মহিলা সাধারণ মানুষের দায়িত্ব, যে সমানভাবে সব জায়গায় তাকে সব সম্পদগুলোর সঙ্গে পরিচিত করা, আমাদের যত ব্যবহারিক বা আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে তার সঙ্গে পরিচিত করা, এবং মার্কেটিং বা যেগুলো বাজার ব্যাপার রয়েছে, বাজার দর বা কোনো জিনিসের মূল্যায়ন, কোনো জিনিসকে কিভাবে পরিকল্পনা মাফিক বাজারে নিয়ে যাওয়া যায়, সেগুলোর সম্বন্ধে ওয়াকিবহাল করা। এগুলো কিন্তু নারী যদি আপনি ক্ষমতায়ন করতে চান বা লিডারশিপের ক্ষেত্রে তাদেরকে আনতে চান, এগুলো কিন্তু খুব উপযোগী। এছাড়াও হচ্ছে যে অবৈতনিক শ্রম থেকে তাকে বিরত রাখা। আমার ইচ্ছে হচ্ছে, সময় আছে, করে দিচ্ছি, এই ব্যাপারটা থেকে হবে না। আমি শ্রম দিচ্ছি, তার বিনিময়ে সামান্য কিছু আপনি আমাকে দেন পারিশ্রমিক। এইটা যদি বোধ তার মধ্যে তুলে ধরা হয়, তাহলে সে তার অবসর সময়টা বিভিন্ন জায়গায় কাজ করে সংসারের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নয়ন, এবং একটা পরিবারের যদি অর্থনীতি উন্নত হয় বা উন্নয়নটা বাড়ে, তখন কিন্তু আর্থসামাজিক অটোমেটিক্যালি মানে স্বভাবতই সেটা কিন্তু গোটা মানে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বলুন আর্থসামাজিক ক্ষেত্রে একটা অবদান ফেলবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজের কিছু নিয়মাবলী আমাদের চেঞ্জ করতে হবে, যে এই সময়টা এর জন্য নির্ধারিত বা এই কাজটা এর জন্য নির্ধারিত, এরকম কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে একটা রিজিডিটি বা একটা স্টিগমা আছে না, মানে একটা ধারণা রয়েছে, এই ধ্যান ধারণা, যেটা গতানুগতিক ধ্যান ধারণা, সেটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসাটা কিন্তু ওই নারী স্বাধীনতার জন্য নয়, এই বেরিয়ে আসাটা কিন্তু সামাজিক অর্থনৈতিক ব্যাপার। এখানে কিন্তু নারী স্বাধীনতা বা ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, এটা বেসিক নিডস, মানে এটা একদম প্রাথমিক স্তরে যে একটা প্রয়োজন, সেটার কথা আমি বলছি। এটা কিন্তু নারী স্বাধীনতার কোনো জায়গাতেই আসে না, এটা পারিবারিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতির কথা এটা বলা যেতে পারে। আচ্ছা, এই যে আমরা সমানাধিকারের কথা বলছি, তো এবার যদি আসি যে কৃষি ক্ষেত্রে সমানাধিকার নারীর, তো সেই জায়গা থেকে ঠিক কি কি করণীয় আমাদের? দেখুন, মানে এটা মানে বললে খুবই অবাক লাগবে যে আমাদের যদি গোটা ভারতবর্ষের কৃষিক্ষেত্রে আমাদের এখনও যদি আর্থসামাজিক দিক থেকে আমরা ভরসা করি, কৃষিক্ষেত্র কিন্তু এখন আমাদের 70% প্রায়, মানে 70% আমরা কৃষি জায়গা থেকে আয় করি। এখন আর্থসামাজিকভাবে এত যুদ্ধ হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু অর্থসামাজিক ভিত্তি কিন্তু আমাদের কৃষি ভিত্তিক। তার মধ্যে 60% মানুষ এই কৃষি জীবিকায় লিপ্ত। আর্থসামাজিকভাবে 70% আসছে, কিন্তু 60% মানুষ কোনো না কোনোভাবে কৃষি জীবিকায়, সেটা হতে পারে সারের দোকান হতে পারে, কিংবা সেটা হতে পারে কোনো কোম্পানি হতে পারে, ডিরেক্টলি মানে সরাসরিভাবে বা হচ্ছে যে ইনডিরেক্টলি তারা ওই কৃষির থেকে তারা যুক্ত, মানে 60% মানুষ ওভাবে যুক্ত। এবং খুব আশ্চর্যের ব্যাপার হলো, এই 60% মানুষের মধ্যে 80% হচ্ছে মহিলা, 80% মহিলা। এবং এই 80% যে মহিলা, তাদের মধ্যে আমি যদি 80টাকে 100 করে ধরি, তাহলে তাদের মধ্যে 30 থেকে 35% তারা একদম নিবিড় শ্রম প্রয়োগ করে কৃষি জমিতে। আচ্ছা,
ঠিক আছে, শ্রম প্রয়োগ করে এবং স্বনির্ভর যে কৃষকরা তাদের ক্ষেত্রে 48% মহিলাদের অবদান। কারণ কি, এখন কাজের সন্ধানে, যেটা আগেও বললাম, কাজের সন্ধানে প্রচুর বাড়িতে শিক্ষার যেহেতু প্রসার হয়েছে, সেহেতু বাড়ির পুরুষেরা উচ্চ আয়ের আশায়, কারণ বাড়িতে তো ওটা আছে, জমি আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যে যাচ্ছি, বাড়িতে আছে বলে ওটা জমি তো আছে বললে হবে না, ওটা নিশ্চয়ই কেউ না কেউ মেনটেন করছে, কেউ না কেউ ওটা পরিচালনা করছে, এবং সেই পরিচালনার দায়িত্ব কিন্তু মহিলাদের। কারণ তারা বেরিয়ে যাচ্ছে না, তারা ওখানেই রয়েছে এবং সেই পুরো দায়িত্বটা কিন্তু তারা নিচ্ছে। এবং ধান মাড়াই থেকে আপনার হচ্ছে যে আগাছা নির্মূল থেকে, ধান রোয়া থেকে শুরু করে, নির্দিষ্ট সময়ে জল দেওয়া থেকে শুরু করে, সার প্রয়োগ থেকে শুরু করে সমস্ত কিন্তু মহিলারাই করছে, কিন্তু অবৈতনিক। তো কৃষিক্ষেত্রে মহিলাদের অবদান এখনও রয়েছে, কিন্তু ক্ষমতায়ন নেই। ক্ষমতায়ন নেই মানে এটা আমি এখান থেকে রোজগার করছি এই ব্যাপারটা নেই না। অথচ ধান ঝাড়াই, ধানের রক্ষণাবেক্ষণ, ধান সিদ্ধ করে তাকে চালে কনভার্ট করা, ফুড প্রসেসিং যেটাকে বলে, মানে আমরা তো কাঁচামাল ওরকমভাবে বিক্রি করি না, আমরা হচ্ছে যে ফুড প্রসেসিংও করি। সেক্ষেত্রে ফুড প্রসেসিংও করছেন কিন্তু মহিলারা, কিন্তু সে বাজার মূল্য, তার মূল্য কতটা এবং বাজারে কিভাবে মার্কেটিং করতে হবে বা বাজার দর কিভাবে ধরতে হবে সেটা না জানার জন্য তারা পিছিয়ে পড়ছে। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে করা যেতে পারে, তাদের যেটা বেসিক জিনিসে প্রবলেম হচ্ছে, মানে যেটা প্রধানত সমস্যা, মূলত সমস্যা যেটা হচ্ছে শিক্ষাগত ব্যাপার। মানে শিক্ষাগত ব্যাপার, প্রথমে তো আমরা আলোচনা করলামই, একটা নিজস্ব একটা দ্বন্দ্ব যেটা থাকে সেটা থেকে বেরিয়ে আসা। তাছাড়াও হচ্ছে যে শিক্ষাগত একটা ব্যাপার, মানে মহিলারা গতানুগতিকভাবে তারা হচ্ছে যে যথেষ্ট ইকুইট, মানে তারা যথেষ্ট এই ব্যাপারে তাদের সত্তা রয়েছে, মানে তারা টেকনোলজি ব্যবহারও করতে পারেন, কিন্তু কৃষিক্ষেত্রে কোন মাটিতে কি ধরনের চাষ হবে, কি ধরনের আবহাওয়াতে কি ধরনের চাষ বেশি হতে পারে, জলের কম হলে আমি কি ধরনের ফসল লাগাবো, কোন জায়গায় কি মাটিতে কোন ধরনের ফসল লাগানো হবে, ক্রপ রোটেশন কি, মানে একটা চাষের পরে কিভাবে অন্য চাষ দেব, এগুলো কিন্তু ধারণা মহিলাদের দেওয়া হচ্ছে না। এবং যত প্রকল্প বা যত ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে সেগুলো কিন্তু সব পুরুষ প্রধান ট্রেনিং প্রোগ্রাম। হ্যাঁ, যে কারণে মহিলাদের সেই শিক্ষাগত যোগ্যতা না থাকার জন্য তারা অবসর সময়ে ওই সময়টাকে এবং বাড়ির চাষের ওই জমিটিকে মানে মেনটেন করার জন্য তারা ওইটুকু সময়টাই কাজে লাগাচ্ছে, ঠিক আছে, কিন্তু অবৈতনিকভাবে, যে কারণে আর্থসামাজিক ব্যাপারটা অনেকটা মানে এখনও উঠে আসার, মানে উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে শিক্ষাগত ব্যাপারটা, ট্রেনিং প্রোগ্রামগুলো তবুও শুরু হয়েছে প্রায় মানে 1991 সাল বা 95 সালের থেকেই প্রায় শুরু হয়ে গেছে, মানে যেটা সেলফ হেল্প গ্রুপ যেটাকে বলা হয়, সেই গ্রুপটা কিন্তু ধীরে ধীরে উঠে এসছে এবং সেখানে মহিলাদের অধিক পরিমাণে, মানে যেটা আমাদের বলছি নিয়োগ করা, সেটার প্রকল্প কিন্তু শুরু হয়ে গেছে। এবং কিছু কিছু তাদের মধ্যে মানে এই যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলোকে তারা মেনে নিচ্ছে, তাদের চেতনারও উন্মেষ হচ্ছে। তো এই সময় যদি আমরা আরো বিশেষ করে এই ক্ষমতায়নের ব্যাপারটা নিয়ে আসি, তাহলে এই সময়টাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই ম্যাডাম সেলফ হেল্প গ্রুপের কথা বললেন, এই নিয়ে কিন্তু আমরা আসবো, আলোচনা করব গোটা একটা পর্ব নিয়ে, আর তার জন্য কিন্তু শুনতে হবে 90.8 FM বেতার বিদ্যাসাগর। তবে এবার যে প্রশ্নটা ম্যামের কাছে রাখবো সেটা হচ্ছে যে এই যে কৃষিক্ষেত্রে সমানাধিকার আনতে গেলে কি কি করতে হবে সেটা নিয়ে আপনি বললেন। তো এবার যদি বলি যে কৃষিক্ষেত্রে মহিলা ক্ষমতায়নের প্রভাব কি পড়তে পারে, সেই প্রশ্নটাই রাখবো আপনার কাছে একদম শেষে। হ্যাঁ, মহিলা ক্ষমতায়নের প্রভাব যেটা হবে সেটা পুরোপুরি উন্নয়নমূলক হবে। কারণ কি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মহিলারা এতদিন যেগুলো কৃষিক্ষেত্রে তাদের অবদান রয়েছে, আমি যেটা ব্যাখ্যা করে বললাম যে প্রায় 80% আমাদের কৃষি ক্ষেত্রে যদি 60% মানুষ ইনভলভ থাকেন, তাদের মধ্যে 80% মানুষ কিন্তু মহিলা পরিচালিত। তার মানে সেগুলো যদি অবৈতনিক হয়ে থাকে, তাহলে সেটা যদি বৈতনিক হয়, মানে যদি আয়ের রাস্তা হয়, তাহলে কিন্তু আর্থসামাজিক, দেখুন 80% আমরা এখন কিন্তু আয় থেকে বঞ্চিত সামাজিকভাবে। তো সেক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সেটা একটা বড় পদক্ষেপ। এবং ক্ষমতায়নের ক্ষেত্রে মহিলাদের একটা স্বাবলম্বীর ব্যাপার রয়েছে। একজন বাড়ির মহিলা যদি স্বাবলম্বী হয়, সে তাহলে তার
পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে যে সত্তাগুলো ছেড়ে যেতে পারবে, আমাদের কিন্তু আর এই ক্ষমতায়নের কথা বলে বলে প্রচার করে বা এইভাবে প্রোগ্রাম করে বা করতে হবে না। তারা মানে প্রাথমিকভাবেই সেই সচেতনতা নিয়ে সমাজের ক্ষেত্রে এগিয়ে যাবে, এবং যেটা একটা গঠনমূলক সমাজের ক্ষেত্রে খুবই জরুরি এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে খুবই একটা বড় পদক্ষেপ। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। বন্ধু এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।